ছেলে এবং মেয়েদের প্রথম 30 বছর কিন্তু একইভাবে প্রতি বছর হাড়ের ক্ষয় হয়। 35-এর পরে এই ক্ষয়ের মাত্রাটা কিন্তু মেয়েদের ছেলেদের তুলনায় অনেক গুণ বেড়ে যায়। দর্শক, আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটুর হাড় ক্ষয়। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার দিবাকর সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এবং বিজনেস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে জানতে চাচ্ছি যে হাঁটুর হাড় ক্ষয় বলতে আসলে কি বোঝায়? হাঁটুরও কি হাড় ক্ষয় হয়? ডেফিনেটলি। দেখুন, আমরা যারা অর্থোপেডিক সার্জন তারা যে রোগীগুলা দেখি তার একটা বিশাল অংশ হচ্ছে এই হাঁটুর ব্যথা নিয়ে আসবে, এবং বিশেষ করে বয়স্ক পুরুষ এবং মহিলা। স্যার, আমার হাঁটুর ব্যথা হচ্ছে এবং আমাদের জীবদ্দশায় হাঁটুতে ব্যথা হয়নি এরকম রোগী কিন্তু কম পাওয়া যায়। নর্মালি হাঁটুতে যখন ক্ষয় হয় তখন যে তার ব্যথাটা শুরু হয়, এই প্রবলেমটা নিয়ে রোগীরা প্রথম পর্যায়ে আমাদের কাছে আসে এবং এক্ষেত্রে রোগীর ইতিহাস শুনে রোগী পরীক্ষা নিরীক্ষা করে আমরা আসলে নির্ণয় করি তার এখানে ক্ষয়টা হচ্ছে কিনা। তবে নর্মালি হাঁটুতে যে ক্ষয়টা হয় এটা আমাদের মেডিকেল ভাষায় বলে অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ হাঁটুর ক্ষয় রোগ, নি অস্টিও আর্থ্রাইটিস। এবং এক্ষেত্রে যখন রোগীগুলো আমাদের কাছে আসে একটু মিডিল এজ বা 50 ঊর্ধ্ব মহিলারা এবং পুরুষরাই কিন্তু এই হাঁটুর ক্ষয়ে আক্রান্ত হয় এবং এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। তখন নারীদের আসলে বেশি হয় হাঁটুর। ডেফিনেটলি। এখানে আমি এখানে একটু প্রসঙ্গে বলে রাখি, দেখুন আমাদের দেহের কিন্তু হাড়ের একটা নির্দিষ্ট ক্ষয় হয় প্রতি বছর। এটা ছেলেদেরও হবে, মেয়েদেরও হবে। তবে আমাদের এই জীবনটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রায় 35 থেকে 40, একটা 40-এর পরে 50, আর একটা 50 থেকে 70। এই 3টা অংশের মধ্যে ছেলে এবং মেয়েদের প্রথম 30 বছর কিন্তু একইভাবে প্রতি বছর হাড়ের ক্ষয় হয়, একটা নির্দিষ্ট মাত্রায় ক্ষয় হচ্ছে, আবার হাড় গড়ছেও। 30-এর পরে বা 35-এর পরে এই ক্ষয়ের মাত্রাটা কিন্তু মেয়েদের ছেলেদের তুলনায় অনেক গুণ বেড়ে যায়। যখন মেয়েদের মেনস্ট্রুয়েশন বন্ধের আগে আগে একটা দেহে হরমোনাল চেঞ্জ আসে মেয়েদের দেহে, এবং এই ক্ষয়ের মাত্রাটা যখন মারাত্মক আকারে বেড়ে যায় এবং পরবর্তীতে কিন্তু অনেক মেয়েরা এই সিভিয়ার অস্টিওপোরোসিস, মানে যেটা হাড়ের ক্ষয় অথবা অস্টিও আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে যখন 55 থেকে 60 বছর অর্থাৎ মেনস্ট্রুয়েশন শেষ বন্ধ হয়ে গেল, তারপরে কিন্তু আবার ছেলে এবং মেয়েদের এই হাড়ের ক্ষয়ের যে মাত্রা প্রতি বছর একই লেভেলে চলে যায়। এই যে মাঝখানে যে আমাদের মায়েরা আক্রান্ত হয় ছেলেদের তুলনায় অনেক বেশি, ছেলেদের কিন্তু কোনো চেঞ্জ আসে না সারা জীবদ্দশায়, প্রথম পর্যায়ে যেরকম থাকে শেষের পর্যায়ে একই থাকে। এই মাঝখানের যে মহিলাদের অতিরিক্ত হাড়ের ক্ষয়টা হয়, এটা আমাদের মেয়েদের দেখবেন অধিকাংশ মেয়েদের হাড়ের ক্ষয়ের রোগটা খুব বেশি পাই আমরা। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই জন্য মা বোনদের আমরা সবসময় বলে থাকি যে আপনার যে 35-এর পরে বা 40-এর পরে যে অধিক বেশি পরিমাণ হাড়ের ক্ষয় হবে, এই জন্যে আপনাকে আপনার যৌবন বয়সেই কিন্তু দেহে অতিরিক্ত ক্যালসিয়াম লোড করে রাখতে হবে এবং হাড়গুলো মজবুত করে রাখতে হবে, যেন পরবর্তীতে আপনার যে একটা ধাক্কা আসবে সেটা যেন আপনি খুব সহজেই মেকআপ দিতে পারেন। এই জন্য আমাদের দেশে হাড়ের ক্ষয়ের লেভেলের ক্ষেত্রে আমি বলবো মেয়েরা একটু বেশি, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আক্রান্ত হয়ে থাকে। তাছাড়া এখানে আমি বেসিক্যালি হাঁটুর প্রসঙ্গে কথা বলছিলাম, এখানে যে শুধু মানে বয়স বা লিঙ্গই একটা ফ্যাক্টর তা না, অনেক সময় আমরা যারা দেখি যারা অতিরিক্ত ওজন, বিশেষ করে ওভারওয়েট, তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটুর ওপরে একটা প্রচণ্ড লোড পড়ে এবং এই লোডের কারণেই কিন্তু আমাদের হাঁটুর ক্ষয়ের মাত্রাটা বলি। আমি অনেক সময় কিন্তু রোগীদেরকে ব্যাখ্যা করি এভাবে যে আপনার যদি হাইট হয় 5.5 ফিট বা 6 ফিট, আপনার একটা নির্দিষ্ট ওজনের জন্য কিন্তু আপনার হাঁটুটা প্রস্তুত। খুব ধরে নেন বা সাপোজ আপনার ওজন আমি ধরে নিলাম 70 কেজি, আপনার 2 হাঁটুর ওপর তাহলে প্রতিদিন 35 কেজি 35 কেজি করে ওজন যাচ্ছে। এই ওজনটার জন্যই কিন্তু হাঁটুটা সারা জীবনের জন্য প্রস্তুত। হঠাৎ করে এই ওজনটা হয়ে গেল আপনার 90 কেজি,
তাহলে আপনার এই হাঁটুতে কি হচ্ছে, 10 কেজি ওভারওয়েট হয়ে গেল। আপনি চিন্তা করেন, একটা যখন আমরা বিভিন্ন রাস্তায় ট্রাক চলাচল করে, রাস্তার ট্রাকের গায়ে লেখা থাকে 5 টন 6 টন, এখন ওই ট্রাকের উপর যদি আমি প্রতিদিন 10 টন ওজন দিয়ে চালাই, কয়েকদিন ট্রাকটা চলবে, তার কয়েকদিন পরে কিন্তু ট্রাকটা বসে যাবে। ঠিক সেম, অতিরিক্ত ওজনের কারণে আমাদের হাঁটুতে কিন্তু ওভারওয়েট পরে, লোড পড়ে, আস্তে আস্তে কিন্তু হাঁটুর ক্ষয়ের মাত্রাটা বেড়ে যায়, যার কারণে সে কিন্তু পরবর্তী লাইফে তীব্র ব্যথা হয় এবং হাঁটতে পারে না। এই সমস্যাগুলো না তখন সে আমাদের কাছে চলে আসে। তাহলে কি একটা হলো যে বয়স, তারপরে জেন্ডার, তারপরে হলো ওবেসিটি একটা কারণ, ডেফিনেটলি। এছাড়া কি কোনো কারণ আছে? ডেফিনেটলি এর পরেও কিন্তু কখনো যদি আমাদের কিছু কিছু রোগ, যেমন আমাদের রিউমেটিক আর্থ্রাইটিস, বাত জ্বর একটা রোগ আছে, অথবা কখনো যদি আপনার এখানে বিভিন্ন আঘাতপ্রাপ্ত হয়, অনেক সময় হাড় ভেঙে যায়, এবং ভেঙে গেলে, এখানে আমি একটা প্রসঙ্গ একটু বলি যেহেতু এটা মিডিয়াতে যাবে, এখানে হাঁটুতে বা জয়েন্টের মধ্যে যখন কোনো আঘাতপ্রাপ্ত হয় এবং সেটা ভেঙে যায় এবং সেটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু এই পরবর্তীতে ভাঙাটা তার হাড়ের ক্ষয়ের, হাঁটুর হাড়ের ক্ষয়ের মানে মারাত্মক কারণ হতে পারে। আচ্ছা, তো হাঁটুর ক্ষয় কারো হয়েছে, সাধারণ মানুষ বুঝবে কিভাবে? আচ্ছা, এখানে আসলে সাধারণ মানুষ এখানে বোঝে না। এখানে হাঁটুর ক্ষয় যখন হয়, রোগীগুলা তখন আমাদের কাছে মেইন যে কমপ্লেনটা নিয়ে আসে, হাঁটুতে ব্যথা হচ্ছে। হাঁটুতে ব্যথা হচ্ছে, রোগী এই কারণটা নিয়ে আমাদের কাছে আসবে। নর্মাল হাঁটুর ব্যথাতে খুব সামান্য 2-1 দিন ব্যথা হলে অনেক ক্ষেত্রে আসে না। যখন ব্যথাটা মারাত্মক হয়, রোগীগুলা যখন আমাদের কাছে আসে, তখন আমরা রোগীদের কিছু ইতিহাস নিই, যেটা তার কি হয়েছিল, কেন হয়েছিল, কোনো আঘাতপ্রাপ্ত হয়েছিল কিনা। এটার যখন এই রোগীগুলা এই ইতিহাসটা নেওয়ার পরে আমরা রোগীটাকে হাত দিয়ে পরীক্ষা করি। কখনো কখনো ক্ষেত্রে আমরা রোগীদের তীব্র ব্যথা পাই হাঁটুতে হাত দিলে, হাঁটু কখনো কখনো ফুলেও যায়, কিন্তু পানি জমে। তারপরে রোগীগুলাকে আমরা এই ওষুধ ইতিহাস নিয়ে হাত দিয়ে পরীক্ষা করে তার আমরা পরীক্ষা করি। এখানে কিন্তু একটা এক্সরে এনাফ। আমরা একটা এক্সরে করলেই কিন্তু তার ক্ষয়ের মাত্রাটা কোন লেভেলে আছে সেটা ডিটেক্ট করতে পারি, এবং সেই অনুযায়ী যদি আমরা রোগীটাকে চিকিৎসা দিই, তার জীবনযাত্রার কিছু পরিবর্তন করি, সে কিন্তু পরবর্তী লাইফটা অনেক ভালো থাকে। চিকিৎসাটা আসলে কি? আচ্ছা, এখানে আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, যে হাঁটুর ক্ষয় হচ্ছে, এটা আসলে চিকিৎসাটা নির্ভর করে তার ক্ষয়ের মাত্রাটা কি লেভেলে আছে। দেখুন, একটা হাঁটু যখন ক্ষয় হয়, আমাদের মেডিকেলে আমরা একটা ক্লাসিফিকেশন করি, ক্লিগার অ্যান্ড লরেন্স ক্লাসিফিকেশন, এটা মেডিকেল ভাষায়, এটা 4 ভাগে ভাগ করি হাঁটুর ক্ষয়ের মাত্রাটা। এটা যখন খুব কম ক্ষয় হয় তাদের আমরা স্টেজ 1 বলি, একটু বেশি স্টেজ 2, তার থেকেও বেশি স্টেজ 3, এবং লাস্ট স্টেজ হচ্ছে স্টেজ 4। এখানে স্টেজ 1, স্টেজ 2 ক্ষয়ের মাত্রার অনুযায়ী চিকিৎসা পদ্ধতিটি নির্ভর করা হয়। এখানে বিভিন্নভাবে আমরা চিকিৎসা করে থাকি। যেমন রোগীগুলা যখন আসে, তখন রোগীগুলা যদি ব্যথা থাকে, কিছু ব্যথার ওষুধ দিই। তারপরে রোগীগুলার হাঁটুর জয়েন্টের মধ্যে ফ্লুইড তৈরি করার কিছু ওষুধ দিই। এখন বর্তমান বিশ্বে কিছু কিছু আধুনিক টেকনোলজি চলে এসছে, রিজেনারেটিভ মেডিসিন বলা হয় এগুলাকে। যেমন আপনারা কিন্তু অনেক দর্শক জানে পিআরপির কথা। পিআরপি থেরাপি একটা অনেক বেশি পরিচিত, পিআরপি থেরাপি দেওয়া হয়। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা অবশ্যই বলতে চাই, পিআরপি নিয়ে আমরা আমাদের নিটোর বা আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে একটা রিসার্চও করেছি, যেটা আসলে কতটুকু ইফেক্টিভ। আসলে পিআরপি থেরাপিটা হচ্ছে স্টেজ 1 এবং স্টেজ 2, অর্থাৎ কম মাত্রা, তার থেকে একটু বেশি মাত্রার জন্য উপকারী। স্টেজ 3, স্টেজ 4, এটা নির্ভর করে হচ্ছে রোগীর যদি খুব বেশি প্রবলেম না থাকে, তাহলে কিছু ফিজিওথেরাপি দিই, কিছু ওষুধ দিয়ে পেশেন্টকে আমরা যে কমপ্লেনটা সে নিয়ে এসেছিল, মেইনলি ব্যথা এবং হাঁটতে পারতো না, নিচে বসতে পারতো না, নামাজ কালাম পড়তে পারে না রোগী, এই কমপ্লেনগুলা আমরা রোগীদেরকে ওষুধের মাধ্যমে, কিছু ফিজিওথেরাপির মাধ্যমে কমানোর চেষ্টা করি। নর্মালি স্টেজ 3 পর্যন্ত কিন্তু ওষুধ, থেরাপি এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যায়াম ভালো, কিন্তু আলটিমেটলি যখন স্টেজ 4-এ চলে যায়, অর্থাৎ সিভিয়ার রেকিমের অস্টিও আর্থ্রাইটিস হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীদেরকে অপারেশনের সাজেশন দিয়ে থাকি। এই প্রসঙ্গে আমি একটু বলি পিআরপি থেরাপিটা। পিআরপি থেরাপিটা আসলে এখন বর্তমানে অনেক জায়গায় দেওয়া হচ্ছে, কিন্তু এই থেরাপিটা শুধুমাত্র বেশি ইফেক্টিভ হচ্ছে স্টেজ 1 এবং স্টেজ 2 এর জন্যে। এর পরবর্তীতে যে
পিআরপি থেরাপিটা যদি দেওয়া হয় এটা আসলে খুব যে ইফেক্টিভ হয় তা কিন্তু না। এটা কি সাময়িক একটা ব্যথাটা কমিয়ে রাখে? এটা আবার সাময়িক না। দেখুন আমি খুব সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের হাঁটুতে কিন্তু জয়েন্টের ভিতরে কার্টিলেজ থাকে, এটা হায়ালিন কার্টিলেজ বলে। খুব মানে যদি বলি যে অনেক সময় দেখবেন আমরা মুরগির মানে যখন রান্না করা হয় তখন আমরা যে খাবারটা নিই উপর দিয়ে একটা নীল রঙের আবরণ থাকে বোনসের মধ্যে। আমাদের মানে হাঁটুর ভিতরেও কিন্তু এই কার্টিলেজটা একটা তৈরি করে থাকে, যে কার্টিলেজটার কারণেই আমরা সুন্দর স্মুথ হাঁটতে পারি। হাঁটুর ক্ষয়টা কিন্তু হয় এই কার্টিলেজ যখন ক্ষয় হয়। নর্মালি এই কার্টিলেজটা ক্ষয় হলে হাড্ডি এখানে কম ক্ষয় হওয়ার থেকে লিগামেন্টটা মানে কার্টিলেজটা বেশি ক্ষয় হয়ে যাচ্ছে। পিআরপি মানে হচ্ছে আমার দেহের রক্ত মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকে। ধরেন আপনার কোথাও কেটে গেল, কোনো হাড় ভেঙে গেল, আপনি কিন্তু অটোমেটিক্যালি ওটা জোড়া লাগা শুরু হয়ে যায়। অনেক সময় সিম্পল কাটাতে গিয়ে আমরা কোনো ইয়েও করে এমনি একটা টেপ লাগাই দিলে জোড়া লেগে যায়। যখন ওই যে কেটে গেল ওই জায়গায় যে রক্তপাতটা হলো, এই রক্তটাই কিন্তু ওই জিনিসটা হাড্ডি মানে ওই চামড়া তৈরি করে, ওই মাংসপেশি তৈরি করে দেয়। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে এমন কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলা ওই কাটা অংশটা ডিফেক্টটা পূরণ করে, এগুলাকে গ্রোথ ফ্যাক্টর বলে। পিআরপি হচ্ছে প্লাটিলেস রিচ প্লাজমা, এটার মানে অ্যাব্রিভিয়েশন। এটা আসলে আমার দেহের রক্ত থেকে এই গ্রোথ ফ্যাক্টরটাকে আমরা আলাদা করি। এটা একটা পদ্ধতির মাধ্যমে করা হয়। এই আলাদা করার পরে যে নির্যাসটা আমরা পাই সেটা জয়েন্টে দিয়ে দিই। এখন জয়েন্টে দিলে কি হয়, আমি কিন্তু আগে আপনাকে বলেছি আমাদের হাঁটুর ভিতরে কার্টিলেজটা ক্ষয় হয়ে গেছে, যার ফলেই তার কিন্তু হাঁটুর ক্ষয়টা শুরু হচ্ছে, ব্যথা হচ্ছে। তো স্টেজ 1 এবং স্টেজ 2 এক্ষেত্রে যখন তার কার্টিলেজটা ক্ষয় হয় আমরা তার রক্ত থেকে ওই গ্রোথ ফ্যাক্টর বা নির্যাস বা পিআরপিটা বের করে জয়েন্টের মধ্যে পুশ করে দিই। আচ্ছা, তাহলে এর আগেও আমি বললাম যে আপনার কোনো জায়গায় কেটে গেল ওই রক্ত থেকে কিন্তু ওই জিনিসটা পূরণ হয়ে যায়, কিন্তু আমি ডাইরেক্ট রক্ত জয়েন্টে দিতে পারি না, এটাতে ইনফেকশন হয়ে যায়, অন্য প্রবলেম হয়। এই জন্য ওই নির্যাসটা একটা যন্ত্রের মাধ্যমে বের করে দিয়ে দিই। এই পিআরপি বা প্লাটলেট রিচ প্লাজমা থেকে দেওয়ার সাথে সাথে গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ হয়ে যায়। আচ্ছা, রিলিজ হয়ে তখন ওই কার্টিলেজটা ও ডিফেক্টটা পূরণ করার চেষ্টা করে। কিন্তু এখানে আর একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে আমাদের এই কার্টিলেজটা হায়ালিন কার্টিলেজ, মানে এটা ইংলিশে হায়ালিন কার্টিলেজ বলে। হাঁটুর লিগামেন্ট কার্টিলেজটা হায়ালিন কার্টিলেজ দ্বারা পূর্ণ থাকে। নর্মালি পিআরপি থেকে যে কার্টিলেজটা তৈরি হয় সেটা হায়ালিন হয় না, সেটা হয় ফাইব্রো কার্টিলেজ নামে একটা ফ্যাক্টর দিয়ে। এই ফাইব্রো কার্টিলেজটা 6 থেকে 8 মাসের বেশি আবার থাকে না। আচ্ছা, এটা দীর্ঘস্থায়ী নয়। প্রাথমিক পর্যায়ে যারা কম ডিফেক্ট হাঁটুর লিগামেন্ট হাঁটুর ক্ষয় হচ্ছে, কম ক্ষয়, সেই ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারে। মানে এই হাঁটুর ক্ষয়টা যে প্রক্রিয়ায় হচ্ছে সেটাকে হল্ট বা স্লো করে দেয়। আর এখানে যদি কিছু ফিজিওথেরাপি নেওয়া হয়, কিছু ব্যায়াম করা হয়, রোগী যদি ওভারওয়েট থাকে ওভারওয়েটটা কমানো হয়, তাহলে কিন্তু পরবর্তীতে রোগীর এবং সে খুব ভালো মতো লাইফটা লিড করতে পারে। তবে যারা স্টেজ 3 মানে একদম শেষের ধাপে চলে গিয়েছে, যারা হাঁটতে পারে না, যারা ওষুধ এবং থেরাপির মাধ্যমে ভালো হয় না, তাদের কিন্তু নিকটস্থ অর্থোপেডিক সার্জন, রেজিস্টার অর্থোপেডিক সার্জনকে দেখালে এটা যদি আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট বলে, পুরো হাঁটু পরিবর্তনের অপারেশনটা করে দিই, পরবর্তী জীবনটা কিন্তু সে ভালো থাকে। আচ্ছা, তা সব রোগীরা কি অপারেশনের দরকার হয়? জি না, ডেফিনেটলি না। এটা নির্ভর করে সে কোন স্টেজে আছে। এই জন্য আমি কিন্তু রোগীদেরকে পরামর্শ দিই, আপনার যখন হাঁটুতে ব্যথা হবে যে কারণেই হোক, এটা ডাক্তাররা জানতে পারে যে কারণটা কি, কিন্তু রোগী কিন্তু জানে না। আপনার নিকটস্থ কোনো নি স্পেশালিস্ট বা রেজিস্টার অর্থোপেডিক সার্জনের কাছে যান। যদি হাঁটুর ক্ষয়টা শুরু হয়ে যায় তাহলে এখানে কিন্তু কিছু জীবনযাত্রার পরিবর্তন, কিছু ফিজিওথেরাপি, কিছু মেডিসিনের মাধ্যমে কিন্তু এই ক্ষয়ের মাত্রাটা আমরা অনেকটাই বন্ধ করে দিতে পারি। কিন্তু পরবর্তীতে যখন শেষ ধাপে আপনি আসেন, যখন তার একেবারেই চলাচল করতে পারছে না, বসতে পারে না, নামাজ পড়তে পারে না, হাঁটু ফোলা থাকে, ইভেন দেন কোনো ক্ষেত্রে আমরা কিন্তু রোগীদেরকে দেখি হাঁটু বাঁকা হয়ে যায়। রোগীগুলো হাঁটতে গেলে কিন্তু সে দুই হাঁটুর একদম বাঁকা হয়ে রোগীগুলো হাঁটতেও কষ্ট হয়। সেই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, এখানে আসলে অপারেশনের সাজেশন ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। আচ্ছা, এবং তখন জটিলতাও তো অনেক বেড়ে যায়। ডেফিনেটলি যত আগে চিকিৎসা
তত রোগীর সহজভাবে রোগ নির্ণয়, রোগীর পরবর্তী জটিলতাকে অনেক ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করতে পারি। নি রিপ্লেসমেন্ট শুনলে তো মানুষ একটু ভয় পাবে, তো এই চিকিৎসাটা আসলে কিরকম, জটিল কি? না, দেখুন, যে কোনো অপারেশনই জটিল। যে কোনো অপারেশন করার আগে আমরা উপরওয়ালাকে স্মরণ করে অপারেশনটা শুরু করি। নি রিপ্লেসমেন্টটা একটা অর্থোপেডিক্সের খুব বড় অপারেশনদের মধ্যে এটা একটা অপারেশন, কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশে খুব ইনভেরিয়েবলি এটা করছি। এটা আসলে একটু এক্সপেন্সিভ, কারণ আমাদের যে হাঁটুর যে দুটা মানে হাড়ের মাথা, ফিমার এবং টিবিয়ার মাথাটা যে কার্টিলেজটা ক্ষয় হয়ে গেছে, নি রিপ্লেসমেন্টটা ওই দুটা মাথাটাকে পুরা চেঞ্জ করে পুরা নতুন হাঁটু বসিয়ে দেওয়া হয়। এখানে পুরা হাঁটু কেটে ফেলা হয় না, খালি যে হাড়ের মাথাগুলো নষ্ট হয়ে গেছে খালি ওই মাথাগুলোকে আমরা নতুন ভাবে সেট আপ করে দিই। তারপরে কি রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে? ডেফিনেটলি রোগীগুলা আগের যে জটিলতাগুলো হচ্ছিল, যেখানে রোগীগুলা প্রচন্ড ব্যথা বোধ করছিল, এখানে ব্যথা অনেকটা কমে যায়। রোগীগুলার এখানে কিন্তু যখন অস্টিওআর্থাইটিস বা হাঁটুর অনেক ক্ষয় হয়ে রোগীর হাঁটু বাঁকা হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু আমরা এই অপারেশন করে ওই বাঁকাটা অনেকটা দূর করতে পারি এবং রোগীগুলা কিন্তু পরবর্তীতে অনেকটা ব্যথা মুক্তভাবে জীবনযাপন করতে পারে। তবে এক্ষেত্রে রোগীদের অবশ্যই কিছু ফিজিওথেরাপি করতে হয়, কারণ তার উপরের মাংসপেশি এবং নিচের মাংসপেশিগুলোকে অনেক স্ট্রং করতে হয় অপারেশন আগে এবং অপারেশন পরবর্তী, এবং সে নিচে বসে আমরা তাকে তার পরবর্তী লাইফটা বারণ করি, কারণ এক্ষেত্রে তার চেয়ার টেবিলে নামাজ কালাম করতে বলি, তারপরে খাবার দাবার চেয়ার টেবিলে হাই কমোড ব্যবহার করতে বলি। তবে এই অপারেশন করেও কিন্তু রোগীগুলো অনেক দিন ভালো থাকে। মানে নিয়ম মানতে হবে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি কিছু নিয়ম পালন করতে হবে এবং কিছু এক্সারসাইজ করলে রোগীগুলো কিন্তু পরবর্তী জীবনটা খুব ভালো মতো কাটাতে পারে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনি বলেছিলেন যে ক্যালসিয়াম খাওয়া বা বিভিন্ন উপায়ের কথা, আসলে কি এটা প্রতিরোধ করা যায় হাড় ক্ষয়টা? ডেফিনেটলি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, আমি এই ভিডিও যারা প্রথম থেকে দেখছেন তারা প্রথমেই দেখেছেন যে আমি কিন্তু বলেছি যে আমাদের মেয়েরা কিন্তু মেনস্ট্রুয়েশন পরবর্তীতে কিছু জটিলতায় পরে হাড়ের ক্ষয়ের মাত্রাটা অনেক বাড়ে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা মানে এই আমাদের মা বোনেরা রয়েছে তারা সহ যত পুরুষ এবং মহিলা যত সকলকে উদ্দেশ্যেই আমি বলবো, প্রতিরোধ সবচাইতে ভালো উপায়। যে কোনো রোগ আগে প্রতিরোধ করেন, এটা বেটার। এখন আমাদের দেহে যদি আমাদের ক্যালসিয়ামের মাত্রাটা বৃদ্ধি করতে পারি, হাড়কে মজবুত করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে হাড়ের ক্ষয় রিলেটেড যে জটিলতাগুলো আমরা কিন্তু অনেকাংশেই প্রিভেন্ট করতে পারি। তাহলে কিভাবে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়াবো? সহজেই প্রশ্নটা চলে আসে। এখানে আসলে কি আমি বলবো, আমাদের যে লাইফস্টাইল সেটার পরিবর্তন খুব দরকার। এটা সেডেন্টারি লাইফস্টাইল, মানে বসে থেকে যে জীবনযাপন আমরা অধিকাংশ লোকেরা করে থাকি সেটা করবেন না। আপনি অবশ্যই প্রতিদিন নিয়মিত আধা ঘন্টা এক্সারসাইজ করবেন। সেটা যদি বাহিরে নাও যেতে পারেন, ঘরের মধ্যে কিংবা রাস্তাতে, অথবা জোরে জোরে হাঁটতে হবে আধা ঘন্টা, যে হাঁটাতে আপনার ঘাম ঝরবে। দ্বিতীয়ত আর একটা খুব ইম্পর্টেন্ট, আমরা খুব লাকি যে আমরা খুব ভালো ন্যাচারাল সানলাইট পাই, প্রাকৃতিক সূর্য, ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু আমাদের হাড় এবং ক্যালসিয়ামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা বলে থাকি অ্যাটলিস্ট আধা ঘন্টা, সকাল 10টা থেকে বিকাল 3:30, এর মধ্যে যে কোনো সময় একটু রোদে থাকার চেষ্টা করুন আপনারা। তাহলে দেখবেন দেহে ভিটামিন ডি এর পরিমাণটা অনেকটা বৃদ্ধি পায়, যেটা পরবর্তীতে হাড়টাকে মজবুত করে। তৃতীয়ত, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। কি কি? যেমন মাছ বা মাংসের হাড়, তারপর পেয়ারা, আমলকি, গাজর, বিভিন্ন সবজি, ফলমূল, দুধ বা দুধের তৈরি খাবার, এগুলা বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। বিশেষ করে আমাদের মা এবং মেয়েদেরকে আমি বলে থাকি, আপনারা যখন যৌবন থাকবেন তখন অবশ্যই দেহে অতিরিক্ত ক্যালসিয়ামের লেভেলটা বাড়িয়ে রাখবেন এবং হাড়টাকে মজবুত রাখবেন, যেন পরবর্তী জীবনটা অস্টিওআর্থাইটিস বা অস্টিওপোরোসিসের থেকে আপনারা নিজেদের রক্ষা করতে পারেন। এবং শুধু মেয়েদেরকে নয়, আমি সকলদেরকেই বলবো, আপনারা সুস্থ জীবনযাপন করবেন, নিয়মিত আধা ঘন্টা এক্সারসাইজ করবেন, ক্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করবেন এবং অ্যাটলিস্ট আধা ঘন্টা সানলাইটে থাকবেন। তাহলে দেখবেন পরবর্তী আপনারা অনেক রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। আচ্ছা, তার মানে সুস্থ লাইফস্টাইল এবং সঠিক খাদ্যাভ্যাস খুব জরুরি। অবশ্যই অবশ্যই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং বিজনেস স্ট্যান্ডার্ডের কর্তৃপক্ষ এবং সকল দর্শকদেরকে অনেক 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 ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।